পূর্বের পার্টে আমরা দেখেছি জিনা লিকে দেখছিল আর তার নতুন নাম মানে চ্যাং না বলে লি বলে ডাকে। তখন লি চমকে যায় যে তুমি আমার আসল নাম কি করে জানলে। লিয়ের তো জিনার ব্যাপারে কিছুই মনে নেই, এই জন্য লি তাকে জিজ্ঞাসা করে। জিনা তো হতবাক হয়ে যায় যে লি এরকম কেন জিজ্ঞাসা করছে। তো এই পার্টের শুরুতে জিনা লিকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে চিনতে পারছো না, আমি জিনা। ব্যাস এখন লিয়ের সব কিছু মনে হতে শুরু করে যে সে কিরকম ভাবে প্রথমে বেঁচে গিয়েছিল আর তারপরে তার জিনার সাথে দেখা হয়েছিল। এসব কিছু তার মনে পড়ে যায়। কিন্তু যখন এসব কিছু তার মনে পড়ে যায় আপনারা তো জানেনই তখন তার কি হয়। বেচারা মাথা ব্যথায় ছটফট করতে শুরু করে। এর মধ্যে সেখানে মোজো আসে আর তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। তখন গ্রে জিনাকে বলে লিয়ের মাথায় একটা বুলেট আছে যেটা ডাক্তাররা বের করতে পারেনি। সে তোমার ব্যাপারে সবকিছুই ভুলে গেছে, কিন্তু যখন তার এই সব কিছু মনে পড়ে তখন তার মাথায় অনেক ব্যথা শুরু হয়। জিনা তো অবাক হয়ে যায় আর বলে এসব কিছু তুমি আমাকে আগে কেন বলনি? কিন্তু একটা কথা বলো, ওই বুলেটকে সার্জারির দ্বারা কি বের করা যাবে না? তখন বলে না, যদি সেটা বের করা যেতেও পারে তাহলে তার জীবন বিপদের সম্মুখীন হতে পারে। এই কথা শুনে জিনা অনেক আপসেট হয়ে পড়ে। মোজো বলে লিয়ের চিকিৎসা করার জন্য আমরা হিপনোটিস্টকে ডেকেছি, হয়তো সে এটার কোনো ভালো ব্যবস্থা বলে দিতে পারবে। অন্যদিকে যে প্যানির সাথে মজা করে ড্রিঙ্ক করছিল, কারণ প্যানির বলা আইডিয়ার জন্য যে ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে নিজের দিকে করতে সফল হয়েছে। আর তখনই ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট কল করে জেজেকে বলে আমি আপনার দ্বিতীয় ফুলদানি পেয়ে গেছি, এখন বলুন আমাকে কি করতে হবে। যে বলে বেশি কিছুই নয়, শুধু তোমার নিজের নমিনেশন ফিরিয়ে নিতে হবে আর প্রেসকে বলতে হবে আপনি আমার পার্টিতে জয়েন হবেন। তখন ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বলে ঠিক আছে, কিন্তু আপনি যে ওই $2.5 মিলিয়ন দেওয়ার প্রমিস করেছেন তার কি হলো? যে তখন বলে তুমি চিন্তা করো না, যখনই তুমি প্রেসের সাথে মিট করবে তখনই আমার লোকজন তোমার সাথে কন্ট্যাক্ট করবে যারা তোমাকে $2.5 মিলিয়ন দেবে। যে তো অনেক খুশি হয়ে যায় যে কাজ হয়ে গেছে। প্যানি এখানে জেজেকে অনেক ড্রিঙ্ক করায়, কিন্তু যে তো জানে না যে প্যানি তাকে ধোকা দিচ্ছে। কিন্তু জেজের বডিগার্ড যে তার রফাদার, সে সব কিছু দেখে অনেক রেগে যায় যে তার বসকে এরকম ভাবে উল্লু বানানো হচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারে না। তখন জেজেকে কিমি কল করে। প্যানি তখন বলে তুমি আমাকে ছেড়ে তার সাথে দেখা করতে কেন যাচ্ছ? ব্যাস জেজে তো তার কথার বসে চলে আসে। যে তখন বলে আরে বাদ দাও তার কথা, আমার তো তোমার সাথে থাকতে ইচ্ছে করছে। এটা বলে সে ফোন মিউট করে রাখে। ওইদিকে কিমি টেনশনে পড়ে যায় যে তার কল কেন ধরছে না। নেল বলে যে ভুল পথে যাচ্ছে, তাকে তুমি তোমার হাতের মুঠোয় করে রাখো। তখন কিমি বলে সে ওইরকম না বাবা, আপনি শুধু শুধু তার উপরে সন্দেহ করছেন। নেইল বলে আমার যা মনে হয়েছে আমি তাই বললাম, তারপর তোমার ইচ্ছে। অন্যদিকে যে আর প্যানি গাড়ি করে যাচ্ছিল। প্যানি ইচ্ছা করে জেজেকে জড়িয়ে ধরে আর যেও না করে না। এসব কিছু দেখে বডিগার্ড রেগে গিয়ে বলে একটু দূরে বসো, আমার বসের কাছে যাচ্ছ কেন? প্যানি বলে তুমি চুপ করো, আমি তো জেজের কাছেই থাকবো, বলো কি করবে। বডিগার্ড তো এখানে আরো রেগে যায়। তারপর যখন বডিগার্ড জেজেকে বাসায় নিয়ে আসে, কিমি তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় গিয়েছিলে, আমার কল কেন ধরছিলে না তুমি? যে তখন বলে জানো আমি আজ অনেক বড় কাজ করেছি, এই জন্য খুশি হয়ে আমি বেশি ড্রিঙ্ক করেছি। বডিগার্ড তাকে তার রুমে নিয়ে যায়। প্যানি বলে তাহলে আমি চলে যাই বাসায়। কিন্তু তখন কিমি তাকে থামিয়ে দিয়ে বলে তুমি এতটা ড্রিঙ্ক কেন করেছো? এমনিতে তুমি কার সাথে ড্রিঙ্ক করছিলে? বডিগার্ড বলে প্যানির কিছু বন্ধুরা এসেছিল, প্যানি তাদের সাথে বসে ড্রিঙ্ক করছিল। এই কথা শুনে কিমিও চলে যায়। প্যানি তখন বডিগার্ডকে বলে থ্যাঙ্কস ইয়ার, আমাকে বাঁচানোর জন্য। বডিগার্ড তখন বলে আমি তোমাকে বাঁচাইনি, আমি আমার বসের সংসার ভেঙে যাওয়া থেকে বাঁচিয়েছি। আর এরপর থেকে তার এত কাছে যাওয়ার চেষ্টা করবে না, না হলে খুবই খারাপ হবে। রুমে গিয়ে কিমি যখন যে কোট খোলে তখন তার শার্টে কারো ঠোঁটে চিহ্ন দেখা যায়, যেটা দেখে সে একদম শকড হয়ে যায় যে সে আজ কি করে এসেছে। ওইদিকে লিয়ের কাছে একজন হিপনোটিস্ট আসে। সে জিনাকে বলে আমরা অনেক কষ্ট করে তোমার স্মৃতি তার মেমোরি থেকে শেষ করে দিয়েছিলাম, কিন্তু তারপরেও তোমার ব্যাপারে তার সবকিছুই মনে পড়ছে। এর মানে হলো সে তোমাকে অনেক ভালোবাসতো, কিন্তু এখন যদি তার মেমোরি থেকে তোমার স্মৃতি একদম শেষ না করা হয় তাহলে তার জীবনে বিপদ হতে পারে। এই কথা শুনে জিনা অনেক কষ্ট পায়, কিন্তু তারপরেও বলে যদি লিয়ের বিপদ হয় তাহলে আপনি একটু ভাববেন না আর তার মেমোরি থেকে আমার সব স্মৃতি সারা জীবনের মতো মুছে ফেলুন। তারপরে আমাদের দেখানো হয় লিয়ের হিপনো টেস্ট করা শুরু হয়েছে। তো এখানে লিকে জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় আছো আর তুমি কি দেখছো? লি বলে আমি জিনা আর তার ভাই একটা বাসায় আছি,
আমরা অনেক খুশি ছিলাম। তখন হিপনোটিস্ট ওইসব স্মৃতি মুছে ফেলে। তারপরে লি জিনাকে ওই ঘরে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও পায় না। তার মানে হলো জিনার স্মৃতি একদম মুছে ফেলা হয়েছে। জিনা অনেক কান্না করে, আর ট্রিটমেন্টের পর জিনা লির কাছে গিয়ে বলে, আমাকে মনে করার চেষ্টা করো না, আমি তোমার মাথায় বোঝা হতে চাই না, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা বলে সে লিকে কিস করে সেখান থেকে চলে যায়। বাইরে এনজু দাঁড়িয়ে থাকে। তখন জিনা তাকে দেখে বলে, প্লিজ আমাকে কিছুক্ষণ একা ছেড়ে দাও। এটা বলে জিনা একা হাঁটতে থাকে, কিন্তু এনজু তাকে একা ছাড়তে চায় না আর তার পেছনে পেছনে যেতে থাকে। এনজু জিনা কষ্ট বুঝতে পেরেছিল। পরের দিন এনজু জিনার বাসায় গিয়ে তাকে জেজের ফাইলস দেখিয়ে বলে, এর মধ্যে জেজের সব অ্যাক্টিভিটিস এর ডিটেলস আছে। জেজের সাথে লড়াইয়ে তোমার এটা অবশ্যই কাজে আসবে, এটা রেখে দাও। আমি জানি তোমার ভেতরে কতটা কষ্ট হচ্ছে, কিন্তু তুমি আমাকে সেসব বলতে চাচ্ছ না, ওটাও ঠিক আছে, কিন্তু এরকম তুমি করো না। তোমার মনের ভেতরে যে কষ্ট আছে না, সেটা যদি তুমি শেয়ার করো তাহলে হয়তো তোমার মন হালকা হয়ে যাবে। কিন্তু জিনা তখন বলে, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। ওইদিকে চেয়ারম্যান পিএকে বলে, এন্ড্রুকে তাড়াতাড়ি বিয়ে করাতে হবে, তারপর যখন আমাদের শেয়ার হোল্ডার মিটিং হবে তখন আমাদের সব স্ট্রং হয়ে যাবে। অন্যদিকে চেয়ারম্যানের ওয়াইফ নাথান আর সিন্ডিকে বলে, শেয়ার হোল্ডার মিটিং এর আগে তোমাদের দুজনকে বিয়ে করতে হবে, তাহলে ডোডো গ্রুপ আমাদের হাতে থাকবে। নাথান বলে, আপনি আমাকে দ্বিতীয়বার বিয়ে করাতে চান? মনে হয় নাথানেরও বিয়ে হয়েছিল আর ডিভোর্সও হয়ে গেছে। তো এরপরে চেয়ারম্যানের ওয়াইফ সিন্ডিকে বলে, তুমি তো বিয়ে করো, তোমার জন্য অ্যারেঞ্জ করি। সিন্ডি বলে, এত তাড়াতাড়ি বিয়ে? না মা, এটা আমার দ্বারা হবে না। এই কথা বলে সে পালিয়ে গিয়ে সোজা হোটেলে যায় যেখানে লি থাকে। কিন্তু সেই দিনের পর থেকে সিন্ডি লির সামনে দাঁড়াতে চাচ্ছিল না, তাই সে লুকিয়ে পড়ে। কিন্তু যখন সে পেছনে ঘুরে তখন লি তার সামনে দাঁড়িয়ে। লি সিন্ডিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? সিন্ডি বলে, না, কিছু বলতে চাই না। লি তখন বলে, অবশ্যই কোনো কথা আছে, তুমি যেটা আমার থেকে লুকাচ্ছ। সিন্ডি তখন বলে, আমরা দুজন এখনো ডেট করছি, তাই না? লি অনেক রেগে যায় যে, ডেটে গিয়ে তুমি আমার কি অবস্থা করেছিলে ভুলে গেছো? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লি সিন্ডির কানে কামড়ে দিয়েছিল আর তাকে জড়িয়ে ধরে অনেক ড্রামা করেছিল। লি সিন্ডিকে বকা দেয় আর বলে, আর কখনো যদি আমাকে ডেটের কথা বলেছ তাহলে তোমার খবর আছে, চলে যাও। আর একটা কথা মনে রেখো, জীবনে আর কোনোদিন যেন মদের বোতলে হাত না দাও। এটা বলে সে চলে যায়। তখন সিন্ডি অনেক রেগে যায় আর বলে, তুমি আমাকে রিজেক্ট করবে? দেখো আমি এখন কি করি। এটা বলে সে তার মাকে কল করে বলে, মা, আমি চ্যাংয়ের সাথে আমার ব্লাইন্ড ডেট ফিক্সড করেছি। অন্যদিকে ওই ক্যান্ডিডেট প্রেসের সামনে অ্যানাউন্স করে, আমি আর এখন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট নই, বরং আমি জেজের পার্টিতে জয়েন করেছি, আমি জেজেকে পুরো সাপোর্ট করব। অন্যদিকে জন, এন্ড্রু আর জিনা চিন্তায় পড়ে যায় যে জেজে জিতে যাওয়ার চান্স দিন দিন বেড়েই যাচ্ছে, আমাদের তার বিরুদ্ধে কোনো না কোনো এভিডেন্স খুঁজে বের করতেই হবে। ওইদিকে লি টিভিতে এইসব কিছু দেখছিল। তখন লি মোজোকে জিজ্ঞাসা করে, জেজের বিরুদ্ধে কোনো এভিডেন্স পেয়েছো? মোজো তখন বলে, আমার একজন লোক কাজে লেগে আছে, অবশ্যই তাড়াতাড়ি কোনো না কোনো কিছু পাওয়া যাবে। এমনিতেও ওই প্রমাণ প্রেসের সামনে আনবে কে? লি তখন বলে, ওই লয়ার করবে এই কাজ, যে প্রথমেও জেজের বিরুদ্ধে এই টিভিতে ইন্টারভিউ করেছে। সে অনেক সাহসী একটা মেয়ে। এখানে পরিষ্কার বোঝা যায় যে লি জিনার কথাই বলছিল, কিন্তু সে জিনার ব্যাপারে সবকিছুই ভুলে গেছে। শুধু তার এটা মনে আছে যে একজন মেয়ে জেজের ইন্টারভিউ নিতে গিয়েছিল, বাকি তার আর জিনার ব্যাপারে কিছুই মনে নেই, সবকিছুই সে ভুলে গেছে। তারপরে মোজো তাড়াতাড়ি জিনাকে কল করে বলে, তোমার সাথে লি দেখা করতে চাচ্ছে, তুমি ভয় পেও না, তোমার ব্যাপারে তার কিছুই মনে নেই। জিনা তখন বলে, যদি সে সবকিছু ভুলে যায় তাহলে আমি তার সাথে দেখা করার জন্য একদম তৈরি। কিন্তু ভেতর থেকে জিনা অনেক ভেঙে পড়ে। তারপরে জিনা লির সাথে দেখা করতে যায়, কিন্তু লি সরাসরি বলে, আপনি সেই লয়ার তাই না, যে জেজের বিরুদ্ধে ওই প্রোগ্রাম করেছিল? আমিও চাই না যে ইলেকশনে জিতে যাক, এজন্য কেন না আমরা দুজন একসাথে মিলে কাজ করি। যাওয়ার আগে লি জিনাকে বলে, আপনার সাথে দেখা করে আমার অনেক ভালো লাগলো। এই কথা বলে লি জিনার সাথে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দেয়। জিনার তো অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরেও জিনা লির সাথে হাত মেলায়। অন্যদিকে ওই ক্যান্ডিডেট ওই ফুলদানি নিয়ে একটা ফুলদানির দোকানে যায়, সেখানে গিয়ে ওই ফুলদানি দেয়। আর দোকানদার তখন বলে, এই ফুলদানির দাম 2.5 মিলিয়ন। আপনি একটা কাজ করেন, আপনি আপনার কন্ট্রাক্ট ডিটেলস এর মধ্যে লিখে চলে যান, তারপরে আমাদের লোক আপনার সাথে কন্ট্রাক্ট করবে। সেও ডিটেলস লিখে চলে যায়। আসলে এই সেটিং প্যানির আইডিয়া মতো জেজে করেছিল। যখন ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট চলে যায় তখন সেখানে মোজো আসে আর দোকানদারকে বলে, তুমি এই টাকা রাখো আর এই ফুলদানিকে ভেঙে ফেলো, কেউ যেন জানতে না পারে যে এটা তোমার কাছে আছে, এই ব্যাপারে কেউ যেন জানতে না পারে, ওকে? যদি তোমাকে কেউ এই ব্যাপারে প্রশ্ন করে তাহলে তুমি বলে দেবে তুমি কিছুই জানো না।
এরকম ভাবে তুমি পুলিশেও ফাঁসবে না। অন্যদিকে বডিগার্ড জেজেকে বলে ওই ক্যান্ডিডেট আমাদের দোকানে ওই ফুলদানি বিক্রি করেছে, এখন আমাদের তাকে 2.5 মিলিয়ন দিতে হবে। তখন জেজে বডিগার্ডকে ইশারা করে, তখন বডিগার্ড একটা বক্স টেবিলের উপরে রাখে যার মধ্যে 2.5 মিলিয়ন আছে। জেজে প্যানিকে বলে তুমি নিজে গিয়ে ওই বক্স ওই দোকানদারকে দিয়ে দাও, সে ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে টাকা পৌঁছে দেবে। প্যানি বক্স দিয়ে চলে যায়, কিন্তু জেজে তার বডিগার্ডকে প্যানির উপরে নজর রাখার জন্য পাঠিয়ে দেয়। মনে হয় এখনো জেজের প্যানির উপরে পুরোপুরি বিশ্বাস হয়নি, কিন্তু প্যানি এটা না জেনেই তাড়াতাড়ি মুজোকে কল করে বলে টাকা আমার হাতে এসেছে, আমি তোমার সাথে তাড়াতাড়ি বাইরে দেখা করছি। এটা বলে সে মুজোর সাথে দেখা করার জন্য গাড়িতে ওঠে। তখন মুজো সেখানে ছিল। প্যানিকে বের হতে দেখে মুজো প্যানির পিছু করতে যাবে, তখন সে বডিগার্ডকে প্যানির পেছনে যেতে দেখে। এখানে মুজো বুঝতে পারে জেজের এখনো প্যানির উপরে পুরোপুরি বিশ্বাস হয়নি। মুজো তাড়াতাড়ি প্যানিকে কল করে আর বলে তুমি কোনো দিকে ঘুরো না, সোজা ওই দোকানে গিয়ে থেমে যাও, তোমার পেছনে বডিগার্ড আছে। এই কথা শুনে প্যানি চমকে যায়, আর যেরকম জেজে বলেছিল সেরকম ভাবেই প্যানি ওই দোকানে গিয়ে বক্সটা দিয়ে দেয় আর দোকানদারকে বলে আপনি এখন কিছুই বলবেন না, আর এই বক্স নিতে মুজো এখানে আসবে, আপনি তাকে এই বক্স দিয়ে দেবেন। দূর থেকে বডিগার্ড এসব কিছু দেখছিল, কিন্তু সেটা জানে না যে প্যানি এই দোকানদারকে কি বলছিল। তাই সে জেজেকে কল করে বলে টাকা দোকানে পৌঁছে গেছে, আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এটা বলে সে চলে যায়। আর তারপর হয় মুজোর এন্ট্রি, যে দোকানদারের থেকে ওই বক্স নিয়ে চলে যায় আর সোজা ওই ক্যান্ডিডেটের কাছে যায়। আর ক্যান্ডিডেটের মনে হয় এটা জেজের পাঠানো লোক। মুজো বলে আপনাকে জেজে কত অ্যামাউন্ট দিতে চেয়েছে? সে বলে 2.5 মিলিয়ন। মুজো তখন চমকে যায় আর বলে এখানে তো মাত্র 2 মিলিয়ন আছে, বস এটাই দিতে বলেছে। ক্যান্ডিডেট রেগে যায় আর বলে সে আমাকে ধোঁকা দিয়েছে। মুজো তখন বলে সেটা তো আমি জানি না, আপনি নিজে দেখে নিন। এটা বলে মুজো ওই বক্স তাকে দিয়ে বাইরে আসে, কিন্তু যখন সে টাকা গুনে তখন ঠিক 2.5 মিলিয়নই ছিল। মুজো তখন বলে সরি স্যার, আমার গুনতে হয়তো ভুল হয়েছে, আর এমনিতেও আপনি এত টাকা দিয়ে কি করবেন? তখন ক্যান্ডিডেট বলে এখান থেকে 1 টাকাও খরচ করব না, না হলে পুলিশের সন্দেহ হবে, এই জন্য আমি এটাকে সেফ ডিপোজিটে রাখবো। এটা বলে সে বক্স নিয়ে চলে যায়। আর মুজো তখন সেখানে লুকিয়ে রাখা রেকর্ডার বের করে, আর এর থেকে তারা প্রমাণ করতে পারবে যে জেজে আসলে ক্যান্ডিডেটকে ঘুষ দিয়ে নিজেই পার্টিতে জয়েন করাচ্ছে। তখন লি বলে এটা তুমি ভালো কাজ করেছো, এখন ইলেকশনের ঠিক 2 দিন আগে আমরা এই প্রমাণ রিলিজ করব, তারপর দেখো জেজের সব কাজ শেষ। অন্যদিকে এন্ড্রু, জিনা, চেয়ারম্যান আর তার পিএ একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। চেয়ারম্যান একটা মেয়ের ছবি দেখে বলে শেয়ার হোল্ডার মিটিং এর আগে তোমাকে এই মেয়েকে বিয়ে করতে হবে। এন্ড্রু বলে বাবা আমি এখন বিয়ের জন্য তৈরি নই, কিন্তু চেয়ারম্যান কথা শুনে না আর উঠে ওয়াশরুমে যেতে থাকে, কিন্তু বেচারা সেখানেই পড়ে যায়। তাকে আবার তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পিএ তো অনেক টেনশন করে, কারণ কিছুদিন হলো চেয়ারম্যানের শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে, জানি না এবার কি হবে। মাঝখানে তো শরীর খুব ভালো হয়েছিল, এখন আবার হঠাৎ করে শরীর খারাপ হতে শুরু করে। তো এরপর তখন চেয়ারম্যানকে তার ওয়াইফ কল করে, কিন্তু এন্ড্রু কল ওঠায়। আর তখন চেয়ারম্যানের ওয়াইফ জিজ্ঞাসা করে তার ফোন তোমার কাছে কি করছে? এন্ড্রু বলে আমরা সবাই একটা রেস্টুরেন্টে আছি। তখন চেয়ারম্যানের ওয়াইফ হঠাৎ করে জিজ্ঞাসা করে কোথাও তো আবার সে বেহুশ হয়ে যায়নি? এন্ড্রুর এই কথা শুনে তার উপরে সন্দেহ হয়ে যায় আর বলে না, সে তো একদমই ঠিক আছে। কিন্তু হাসপাতালে ডাক্তার নার্সদের কথা চেয়ারম্যানের ওয়াইফ শুনতে পায়, আর তখন এন্ড্রু কল কেটে দেয়। চেয়ারম্যানের ওয়াইফ তো খুশি হয়ে যায় যে এই ওষুধটাও সত্যি তার কাজ করা শুরু করে দিয়েছে। মনে হয় সে হাসপাতালে আছে, হয়তো এই এন্ড্রু মিথ্যা কথা বলছে। আর এদিকে হাসপাতালে ডাক্তার বলে চেয়ারম্যানের ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে গিয়েছিল, যার জন্য সে পড়ে গিয়েছে। এন্ড্রু বলে আপনি একটা কাজ করেন, আমার বাবার ফুল বডি চেক আপ করেন, আর এই ওষুধ যেটা সে খাচ্ছে এটা ল্যাবে নিয়ে তার কেমিক্যালের পজিশন চেক করুন। ডাক্তার বলে কিন্তু এটা তো আমি তাকে নিজেই দিয়েছিলাম। তখন এন্ড্রু বলে আমার আপনার উপরে সন্দেহ নেই, কিন্তু আমার কোনো সমস্যা মনে হচ্ছে, আপনি প্লিজ এটা টেস্ট করুন। তখন ডাক্তারও রাজি হয়ে যায়। ওইদিকে লি জিনাকে কল করে বলে আমি জেজের বিরুদ্ধে এভিডেন্স পেয়ে গেছি, যার ব্যাপারে তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ তুমি আমার সাথে দেখা করতে আসো। ওইদিকে নাথানকে দেখানো হয়। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে তুমি জানো এন্ড্রু জেজে কিছু ফাইলস জিনাকে দিয়ে দিয়েছে, যার জন্য জেজেকে জেলে পাঠানো যাবে। এই কথা শুনে নাথান অনেক খুশি হয়ে যায় আর বলে আমি জানতাম জিনার জন্য এন্ড্রু জেজের বিরুদ্ধে কিছু একটা তো করবেই, এখন আমি আমার গেম শুরু করব।
এটা বলে সে সোজা জেজের কাছে গিয়ে বলে, ব্যাস কিছুদিনের কথা, তারপর তুমি সারা জীবনের জন্য জেলের বাতাস খাবে, দেখে নিও। জেজেও চমকে যায় আর বলে, এসব পাগলের মতো কি বলছো? নাথান তখন বলে, পাগলের মতো বলছি না, তুমি যে এন্ড্রুকে তোমার রফাদার ভাবছো, তোমার বিরুদ্ধে যা ডকুমেন্টস আছে না, সে সবকিছু জিনাকে দিয়ে দিয়েছে। তারপর জিনা লির সাথে মিলে তোমার ক্যারিয়ার আর তোমার জীবন শেষ করতে চলেছে। জেজে তখন বলে, আমি তোমার উপরে বিশ্বাস করব কিভাবে? নাথান বলে, আচ্ছা না করলে না করো, আমার কি, যা হবার তোমার হবে, কিন্তু হ্যাঁ তোমার কাছে এখনো টাইম আছে, তুমি আমাকে তোমার টিমে নিয়ে নাও, আমি তোমার ভালোই ভাববো। এই কথা বলে নাথান চলে যায়। ওইদিকে জিনা আর লিয়ের মিটিং হয়, যেখানে লি জিনাকে ওই রেকর্ডিং শোনায় আর বলে, এটাকে রিলিজ করতে তোমার সাহায্যের প্রয়োজন। এদের ডিল যখন শেষ হয়ে যায় তখন জিনা বাইরে আসে, তখন জেজের বডিগার্ড তাকে দেখে ফেলে আর জেজেকে কল করে বলে, আপনার সন্দেহ একদম ঠিক হয়েছে, লি জিনার সাথে মিলে আছে আর মনে হয় দুজন আপনার বিরুদ্ধে কোনো কাজ করছে। জেজের তো অনেক রাগ হয় যে এই এন্ড্রুকে নিজের রফাদার ভাবতাম আর সে আমাকে ধোকা দিল, এর শাস্তি তো তাকে পেতেই হবে। জেজে এইসব ভাবছিল তখন সেখানে বডিগার্ড আসে আর জিজ্ঞেস করে, এখন পরে প্ল্যান কি? জেজে বলে, প্ল্যান কিছু না, জিনাকে শেষ করে ফেলো, ব্যাস, তখন এন্ড্রু বুঝতে পারবে আমি কি ডেঞ্জারাস লোক। বডিগার্ড বলে, আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন তো? জেজে বলে, আমার থেকে বয়সে ছোট মানুষ আমার এতদিনের মেহনতের জিনিস মাটিতে মিশে দিতে চাচ্ছে, কিন্তু আমি এখন এটা হতেই দেব না, তুমি একটা কাজ করো, জিনাকে মেরে ফেলো, ব্যাস। বডিগার্ড তখন বলে, ঠিক আছে স্যার, আপনার জন্য তো আমার জীবনও দিতে রাজি, আমি এই কাজ অবশ্যই করব। অন্যদিকে জিনাকে অফিসে দেখানো হয়। জিনা তখন বলে, আমার সাথে এন্ড্রু দেখা করতে আসছে, আমাকে তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে। তারপর যখন সে বের হয় তখন পার্কিং মলে তার মুখ চেপে ধরা হয়, আর সেটা অন্য কেউই নয় বরং বডিগার্ড। জিনাকে ওই গাড়িতে বসিয়ে অন্য এক জায়গায় নিয়ে যায়, যেখানে সে এমন সেটিং করবে যেটা দেখে মনে হবে জিনা আত্মহত্যা করেছে। এর মধ্যেই এন্ড্রু জিনার সাথে দেখা করতে আসে, তখন সিগন্যাল পারে জিনার গাড়ি দেখে, আর যখন এন্ড্রু ভালো করে খেয়াল করে তখন দেখতে পায় জিনা ভেতরে বেহুশ হয়ে পড়ে আছে আর গাড়ি অন্য কেউ চালাচ্ছে। ব্যাস, এন্ড্রু বুঝতে পারে জিনার বিপদ হয়েছে। এর মধ্যেই জিনার গাড়ি সিগন্যাল থেকে আগে চলে যায়। তখন এন্ড্রু তার গাড়ি ঘুরিয়ে জিনার পিছু করে, কিন্তু সে এখানে তাকে ধরতে পারে না। আর তার আগেই এই পার্টিও এখানে শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের এই গল্পটি আর আমার এক্সপ্লেনেশন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই গালাগালি কম করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা আছে সবগুলা করেন, ঠিক আছে?